2026 পাখির চোখ করে ভোট হবে, বিধানসভা ভোট। আর তার আগেই পঁচিশে আপনার 2025-এ শেষ 21শে জুলাই। কীরকম প্রস্তুতি আপনাদের এখানে নেওয়া হয়েছে? দেখুন, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলাতে তৃণমূল যুব কংগ্রেস, মাদার সংগঠন এবং অন্যান্য শাখা সংগঠন সকলে ব্লক কমিটি বৈঠক, প্রস্তুতি সভা, পথসভা, দেওয়াল লিখন দুর্দান্তভাবে করছে। আমরা নিশ্চিত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নদিয়া দক্ষিণ জেলা যুব সংগঠন নিশ্চিতভাবে একটা বড় সংখ্যায় যুবক যুবতীদেরকে নিয়ে সেদিন ধর্মতলাতে পৌঁছাবে এবং অন্যান্য বারের তুলনায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগ, উদ্দীপনা এবং যে অ্যাক্টিভিটি সেটা চোখ পড়া। এবার কি মনে করছেন, রেকর্ড কি ছাপিয়ে যাবে বলে মনে করছেন আপনি? দেখুন, প্রতিবারই 21শে জুলাইয়ের রেকর্ড তার আগের বারের 21শে জুলাইয়ের রেকর্ডকে ছাপিয়ে যায়। নদিয়া দক্ষিণের ক্ষেত্রে এবারে একটি ঐতিহাসিক সংখ্যায় মানুষ যাবে, ঐতিহাসিক রেকর্ড তৈরি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনার প্রকল্পগুলি করেছেন, আপনার এই এরিয়াতে সব লোক কি পেয়েছেন? দেখুন, যে রাজনৈতিক দলের হোক না কেন, যে ধর্মের, বর্ণের, যে গোষ্ঠীর হোক না কেন, যে জনজাতির হোক না কেন, মমতা ব্যানার্জির 97টা প্রকল্পের সুবিধা আবাল বৃদ্ধ বনিতা সকাল থেকে সন্ধ্যে, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা বিধানসভার ন্যায় রানাঘাট দক্ষিণ এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার প্রত্যেকটা বিধানসভার মানুষ পেয়েছে এবং মানুষ ধীরে ধীরে উপলব্ধি করছেন। বিশেষ করে এই এলাকার ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে আসা, একটা করে পালিয়ে আসা উদ্বাস্তু মানুষ, তার মধ্যে বড় সংখ্যায় মতুয়া মানুষ, তারা উপলব্ধি করছেন যে বিজেপির সিএ 2024 একটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত ছিল। তারা উপলব্ধি করছেন যে লোকসভা ভোটের আগে যেভাবে উদ্বাস্তু শরণার্থী মতুয়া মানুষদের আধার কার্ড ডিলিং করে তাদেরকে ডিভোটার করার চক্রান্ত বিজেপি করেছিল। মানুষ উপলব্ধি করছেন যে আমরা যদি দেখে থাকি 2025 সালে বিহারের নির্বাচন, সেখানে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার মাধ্যমে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আরেকটি চক্রান্ত বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন করেছিল। সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াইয়ের নাম মমতা ব্যানার্জি, প্রতিবাদের নাম মমতা ব্যানার্জি এবং নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় আছেন, বিজেপি বা কেন্দ্রের কোনো অপশক্তি কোনোভাবেই উদ্বাস্তু শরণার্থী মতুয়া মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না। মানুষের মধ্যে সেই বিশ্বাস ধীরে ধীরে জন্মাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ লক্ষ্মী ভান্ডার নিয়ে একটা কটাক্ষ করেছে, যতবার ভোট আসে মহিলারা 500,000 টাকার জন্য বিক্রি হয়ে যায়। আমরা যদি ক্ষমতায় আসি 2026-এ, সেইটা আমরা 3,000 টাকা করে দেবো। আমি সবার প্রথমে এই প্রশ্ন রাখতে চাই, মহারাষ্ট্রে বন্ধ হয়ে গেল কেন? অন্যান্য ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে তারা প্রতিশ্রুতি মতো এই লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে যে সব কর্মসূচি তারা নিয়েছিল সেইগুলো কেন ভোটের আগে যে পরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল ভোটের পরে সেই পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে না? এর জবাব আগে শুভেন্দু অধিকারী, শান্তনু শুভেন্দুদেরকে দিতে হবে। একটা 2026 নির্বাচনের আগে একটা স্লোগান হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপিকে চাই। অর্থাৎ হিন্দু ভোট নিয়ে মাতামারা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে দেখা যাচ্ছে যে মা কালীর ছবি রেখে এবং মুসলিমদের ডাক করে আপনার ভোট করানো। একটা কি মনে করছেন 2026-এ কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছে? দেখুন, বেসিক্যালি শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, বর্তমান সময়ের শ্রমিক ভট্টাচার্য, এরা প্রত্যেকে দ্বিধাগ্রস্ত, এরা প্রত্যেকে দিকভ্রষ্টহীন। এরা হিন্দুদের মধ্যে সংহতির নামে হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করা, বিকৃত হিন্দুত্বের বেড়া জ্বালিয়ে মানুষকে আবদ্ধ রাখার অপপ্রচেষ্টা চালিয়ে গেছে। দাঙ্গা লাগানো, মানুষের অপসংস্কৃতি, মানুষে গন্ডগোল লাগানোর যে প্রক্রিয়া পশ্চিমবঙ্গের মানুষ সেটা ধরে ফেলেছে। তাই এখন সর্বশেষ একদিকে বলছেন মুসলিম যারা বিধায়ক রয়েছেন তাদেরকে বিধানসভা থেকে নাকি তুলে শুভেন্দু অধিকারী বাইরে ফেলে দেবেন। সেটা নিশ্চিতভাবে একটা ন্যাক্কারজনক বক্তব্য বলে আমি মনে করি। এবং যারা বলছেন যে আমরা শুধুমাত্র হিন্দুদের ভোটে জিতেছি,
সেটা অত্যন্ত ভিন্ন একটা বক্তব্য বলে আমি মনে করি। কারণ কি, যারা জিতেছেন একটা সময় বিজেপির মাইনরিটি সেল ছিল এবং মাইনরিটিদের একটা অংশ 2-3% মাইনরিটি কিন্তু বিজেপিকে ভোট দিত। শুভেন্দু অধিকারীরা এসে বিজেপির সেই ভোট ব্যাংকটা পুরোপুরি বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এবং শ্রমিক ভট্টাচার্য এসে আবার একটা টানাপোড়েনের মধ্যে আছে এবং তারা বুঝতে পারছে না যে মুসলমান বিদ্বেষ ঘটিয়ে লাভ হবে কিনা, হিন্দুদেরকে এক করতে পারবে কিনা, হিন্দুদেরকে ভুল যে বিকৃত হিন্দুত্ব বিজেপি তার মধ্যে টানতে পারবে কিনা। সুতরাং বিজেপির নেতৃত্বরা কনফিউজ, তাদের কর্মীরা কনফিউজ। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে এবং নিশ্চিতভাবে 230-এর বেশি আসন নিয়ে 2026-এ মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করবে। দেখা যাচ্ছে যে প্রত্যেকবার প্রথমে এলেন অমিত শাহ, অর্থাৎ ইন্দোরে একটা সভা করে গেলেন, ঠিক 21শে জুলাইয়ের আগে 18ই জুলাই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে পা রাখছেন। তো কি মনে করছেন, ঠিক 21শে জুলাইয়ের আগে কেন বেছে নেওয়া হবে? দেখুন, এটা আপনাদেরকে বুঝতে হবে, যারা বাঙালির সংস্কৃতিকে বোঝে না, যারা জামাই ষষ্ঠীর দিন তাদের দলের কর্মীরা, যে বিজেপি তাদের দলের কর্মীরা যারা কোনো না কোনো বাড়ির জামাই, যাদের সারা বছরের আবেগ বাঙালির সংস্কৃতিকে অপমান করে, তারা যত অপপ্রচেষ্টাই চালাক, বাঙালি হৃদয় তাদের পক্ষে জয় করা সম্ভব নয়, কারণ তারা বাঙালি বিদ্বেষী। যে নরেন্দ্র মোদী বলতে পারেন দক্ষিণের একটি সভাতে যে जो लोग मुस्लिम खाते हैं हम उनको हिंदू नहीं मानते, অর্থাৎ এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, পার্সি, মুসলিম, জৈন, শিখ কোনো বিবেচনা করার বিষয় নেই। মাছ খেলেই তারা হিন্দু নয়, মাংস খেলেই তারা হিন্দু নয়। অথচ আমরা যদি মহাভারত দেখি, সেখানে কিন্তু অশ্বমেধ যজ্ঞ হতো, অনেক কিছু আমরা পড়েছি, আমি নিজেও পড়েছি। তো সুতরাং আমিষ খেলে তারা হিন্দু নয়, এটা কিন্তু কোথাও লেখা নেই। আচ্ছা দাদা, 2027-এ বিজেপি নেতারা সবাই বলছে, শোনা যাচ্ছে যে তৃণমূলে বিসর্জন হবে, কোনো উন্নয়ন হয়নি, এটা নিয়ে কি বলবেন দাদা? দেখুন, এই স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে বিজেপির ক্ষেত্রে, কারণ পশ্চিমবঙ্গের মানুষকে তারা বুঝতে পারেনি, পশ্চিমবঙ্গের হার্টকে তারা উপলব্ধি করতে পারেনি। আর পশ্চিমবঙ্গের 10,50,00,000 মানুষ, খেটে খাওয়া গরিব, মেহনতি, পিছিয়ে পড়া অংশের মানুষ, প্রত্যেকটা শ্রমজীবী মানুষ, প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু মমতা ব্যানার্জি আছে। এবং আপনি যদি লক্ষ্য করেন যে সমাজের একদম পিছিয়ে পড়া অংশের উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যেকের উন্নতির দিকে নজর দেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ঝোঁকা, প্রত্যেকটা ক্ষেত্রে যুব সমাজের উন্নয়ন, প্রত্যেকটা ক্ষেত্রে নারীর উন্নয়ন, মায়েদের বোনেদের উন্নয়ন, সে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর রূপশ্রী থেকে শুরু করে আপনি 98-97টা প্রকল্প বলে, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষের উপকারে লাগছে। তাই সাধারণ মানুষ, বিশেষ করে মায়েরা, বোনেরা, যুবক সম্প্রদায় এবং সব ধর্মের বর্ণের মানুষ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের পরে আস্থা রাখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে আসছে যে দলকে সংযত হয়ে কাজ করার জন্য নির্দেশ দিচ্ছেন বারবার, কিন্তু দেখা যাচ্ছে আদি নব্য, অর্থাৎ একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং যারা বিজেপি থেকে ভেঙে আসছে, কংগ্রেস থেকে ভেঙে আসছে, তৃণমূল থেকে, সিপিএম থেকে যারা ভেঙে আসছে, কি মনে করছেন দলের কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? দেখুন, এই যে আদি নব্যের গন্ডগোল আপনি প্রতিদিন বিজেপির মধ্যে দেখতে পাবেন, 100% সেখানে গন্ডগোল রয়েছে। এখন রাজ্য কমিটিতে কারা থাকবে তাই নিয়ে শুভেন্দুর গোষ্ঠী, সুকান্তর গোষ্ঠী, দিলীপের গোষ্ঠী, আবার নতুন হয়েছে শ্রমিক ভট্টাচার্যের গোষ্ঠী, তাদের মধ্যে গন্ডগোল লেগে আছে। আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মধ্যে সর্বাধিক প্রতিবাদী নেত্রী, আন্দোলনের নেত্রী, তিনি আন্দোলন করে বড় হয়েছে। সুতরাং দল বড় হয়েছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যে দলের নেতার নাম অভিষেক ব্যানার্জি, সেই দল নিশ্চিতভাবে শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজ করবে। এবং অভিষেক ব্যানার্জির বিষয়টা যদি বলেন, আমার নেতা জননেতা এবং আমাদের সকলের প্রণম্য, যুব সমাজের স্পন্দন সাংসদ অভিষেক ব্যানার্জি নবজোয়ার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে ইয়ং জেনারেশনকে এগিয়ে নিয়ে আসা এবং দলের মধ্যে যাতে শুদ্ধিকরণ হয়, দলের মধ্যে যাতে এডুকেটেড সোসাইটির মানুষ, এলিট সোসাইটির মানুষ আসে, দলের মধ্যে যাতে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ আসে, উদ্যমী মানুষ আসে, সেই প্রচেষ্টা অভিষেক ব্যানার্জি চালিয়ে যাচ্ছেন এবং এর মধ্য দিয়ে
বলছে 21-এ হাত আবার 26-এ সাত। দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন কথা ওরা বলে থাকেন। মানুষ তো বুঝে গেছে বিজেপির এই ভেলকিটা, বিজেপির এই যে অপসংস্কৃতি। বাংলার মানুষ ইন্টেলেকচুয়াল মানুষ, বাংলার মানুষ প্রতিবাদী মানুষ, বাংলার মানুষ আন্দোলনের মানুষ, বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, যেখানে প্রত্যেকটা ব্যক্তি সে সমাজের একদম এলিট সোসাইটির হোক বা সমাজের উচ্চবিত্ত হোক বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হোক, প্রত্যেকটা মানুষ প্রত্যেকবার যখন চায়ের কাপে চুমুক দেয়, যখন টিভি খোলে, যখন নিউজ শোনে, যখন মোবাইল খোলে, প্রত্যেকে কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা করে, যেটা ভারতবর্ষে কোনো, সারা পৃথিবীতে কোনো রাজ্যে হয় না। তাই পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির এই ভাওতাকে ধরে ফেলেছেন। যারা মানুষে মানুষে হিংসা লাগায়, দ্বন্দ্ব লাগায়, গন্ডগোল লাগায়, দাঙ্গা লাগায়, মানুষকে খুন করে, বাঙালি হিন্দুর লাশের উপরে দাঁড়িয়ে যারা রাজনীতি করতে চায়, এবং যে শান্তনু ঠাকুর মতুয়াদের মানদণ্ডকে তুলে ধরে বিজেপিকে সমৃদ্ধ করেছে, সেই শান্তনু ঠাকুর সহ অন্যান্যরা আজ মতুয়াদেরকে ভুলে গেছে। আমি নিশ্চিত মতুয়া রাজবংশীরা বিজেপির থেকে মুখ ঘোরাচ্ছে, আগামী দিনে আরো ঘোরাবে, বিজেপির পতন অবশ্যম্ভাবী। আচ্ছা, এই 21শে জুলাই নিয়ে আপনি আপনার এই এলাকার মানুষকে কি বলবেন? আমি বলবো, সাল 1993, সেখানে মমতা ব্যানার্জি তৎকালীন সময়ে দোর্দণ্ড প্রতাপ, অত্যাচারী বামফ্রন্ট সরকার এবং সারা ভারতবর্ষের বিভিন্ন সরকার যারা ভোটার কার্ড অর্থাৎ সচিত্র পরিচয়পত্র না থাকার জন্য, ম্যান্ডেটরি না থাকার জন্য নির্বাচন কমিশন কর্তৃক ভোট দানে জালি ভোটার দিয়ে তাদের নিজের সাম্রাজ্য কায়েম রেখেছিল, সেই সাম্রাজ্য, সেই বাস্তিল দুর্গের পতন ঘটানোর জন্য মমতা ব্যানার্জি সচিত্র ভোটার পরিচয়পত্রকে ভোটদানের ক্ষেত্রে বাধ্যতামূলক করার জন্য 1993 সালের 21শে জুলাই মহাকরণের ফার্স্ট ফ্লোরে, সেই সময় নির্বাচন কমিশনের অফিস ছিল, সেই নির্বাচন কমিশনের অফিসে তিনি অভিযান করেছিলেন। লাখো লাখো যুবক প্রত্যেক জেলা থেকে মমতা ব্যানার্জির ডাকে কোন রকম মিডিয়া ছাড়াই সেদিন কলকাতাগামী হয়েছিল। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী ছিলেন, তার নির্দেশে বা তার তত্ত্বাবধানে পুলিশটা ব্যারিকেড গড়ে তোলে, নেত্রীকে অকথ্যভাবে তারা অত্যাচার করে এবং গুলি চালায়, 13 জন যুবক শহীদ হয়, এবং তার মধ্য দিয়ে 13 জন যুবকের আত্মাহুতির মধ্য দিয়ে সারা ভারতবর্ষে প্রত্যেকটা ভোটার সচিত্র ভোটার পরিচয়পত্রের মাধ্যমে ভোটদানের অধিকার প্রাপ্ত হয়। এবং সেই লড়াইকে মান্যতা দিয়ে মমতা ব্যানার্জি প্রতি বছর 21শে জুলাই কলকাতাতে ঐতিহাসিক শহীদ তর্পণ দিবস পালন করেন। এবং সারা পৃথিবীতে রিসেন্ট টাইমসে যে জার্নালগুলি বেরিয়েছে, সেখানে যদি আপনারা দেখেন, সারা পৃথিবীতে যত আন্দোলন হয়, যত জন আন্দোলন হয়, সেই জন আন্দোলনের মধ্যে কনসিস্টেন্ট হিসাবে 1 নম্বরে এই 21শে জুলাইকে আপনারা পাবেন। তাই এই লড়াই শুধুমাত্র মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এই লড়াই গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব, দেশের প্রতি যখন কোনো একটি ঐক্যবদ্ধ কোনো একটি একনায়কতন্ত্রের অত্যাচার নেমে আসে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রত্যেকটা সাধারণ মানুষের আওয়াজ। তাই আমি প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, নদিয়াবাসী, বিশেষ করে আমার রানাঘাট দক্ষিণ এবং নদিয়া দক্ষিণের প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা পায়ে পা মিলিয়ে 21শে জুলাই কলকাতা চলুন, কারণ 21শে জুলাইয়ের লড়াই আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, তাকে রক্ষা করার লড়াই।